আমাদের এখানে যে কালচারটা গড়ে উঠেছে যে যারা বড় তাদেরকে সরকার বিভিন্ন ধরনের সহযোগিতা করছে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের জিডিপিতে এই এসএমই সেক্টরের গ্রোথটা বাড়ানোর সুযোগটা অনেক বেশি, কারণ তাদের যে বর্তমান যে কাঠামো আছে সেই কাঠামোটাকে 2 বা 3 গুণ বা 4 গুণ বড় করা খুব সহজ বিষয়। একটা বড় স্কেলে যে আছে তাকে কিন্তু বড় স্কেলে নিয়ে যাওয়াটা খুব কঠিন। আমন্ত্রণ নিউজ 24 এর ঈদের বিশেষ আয়োজন আপন ফ্যামিলি মার্ট ঈদ আড্ডায়। আমাদের আজকের আড্ডায় আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির প্রেসিডেন্ট জনাব রাশিদুল করিম মুন্না এবং আছেন তার সহধর্মিণী এবং ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের পরিচালক রুবাইয়া ফারহানা এবং তাদের ছেলে আছে আমাদের সাথে আহনাফ ফারহান করিম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ঈদ আড্ডায়। কেমন আছেন সবাই? ঈদ কেমন কাটছে? যথেষ্ট ভালো একটা সুযোগ ফ্যামিলিকে নিয়ে বন্ধুদেরকে নিয়ে একটু আড্ডা দেওয়ার। আমরা আজকে আসলে ব্যবসা বাণিজ্য অর্থনীতির যে কঠিন হিসেব নিকেশ বা এসব বিষয়ে আমরা মূলত এই অনুষ্ঠানে আলোচনা করি। আমরা আজকে একটু সেদিকে না যে আমরা আসলে একটু জীবনের গল্প শুনতে চাই, ঈদের আনন্দ এবং আমাদের ব্যক্তিগত জীবন এবং ব্যবসা বাণিজ্যের যে আপনাদের এই সফলতার গল্প সেগুলো আমরা আজকে জানবো এবং দর্শকদেরকে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করবো। প্রথমে মুন্না আপনার কাছে আসতে চাই। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন এবং এরপরে আমি যতটুকু জানি যে একটি আন্তর্জাতিক মানের এনজিওতে জয়েন করলেন। তো সেই সম্ভাবনাময় একটি পেশা ছেড়ে আপনি কেন উদ্যোক্তা হতে আসলেন? এত কঠিন একটা জায়গায় আসার জন্য সিদ্ধান্তটা কিভাবে নিলেন? ধন্যবাদ আপনাকে। আসলে মূল বিষয়টা হচ্ছে যে আমি যখন ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডে কাজ করতে চাই তখন দেখেছি যে টোটাল সাপ্লাই চেনের জায়গাতে যে কাজটা করা দরকার সমন্বিতভাবে সেটা একটা অভাব ছিল। বিশেষ করে আমরা যখন এন্টারপ্রেনারশিপ বা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে যখন কাজ করার কথা বলি তখন একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে মার্কেটিং। এই মার্কেটিংয়ের জায়গাটাতে কেউ দায়িত্ব নেয় না। সবাই ট্রেনিং দেওয়া, অ্যাওয়ারনেস ডেভেলপ করা বা ক্রেডিট অ্যাক্টিভিটিসে যেতে চায়। কিন্তু এই জায়গাতে তখন আমার কাছে মনে হয়েছে যে তাদেরকে যদি পূর্ণাঙ্গ সহযোগিতা করার প্ল্যাটফর্ম যদি নিশ্চিত না করা যায় তাহলে আসলে পরিপূর্ণ দায়িত্বটা আমি সুখের যে অনুভূতিটা সেটা আমি পাচ্ছিলাম না। যে কারণে আমি সিদ্ধান্ত নিই যে নিজে আমি উদ্যোক্তা হব, নিজেই আমি এমনভাবে কাজ করব যাতে আমার নিজেরও উন্নয়ন হয়, পাশাপাশি যাদেরকে আমি স্বপ্ন দেখাচ্ছি তাদেরকে নিয়ে যাতে আসলে ধাপে ধাপে আমরা একটা বড় স্কেলে যেতে পারি। এবং সেই ভাবনা এবং চিন্তা থেকেই আসলে আমার উদ্যোক্তা হওয়ার যাত্রাটা শুরু হয়। আপনি মানে 25 জন নারী কর্মী নিয়ে শুরু করেছিলেন যতটুকু জানি। তারপরে যে এই যে ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করলেন, সেখানে আপনি মানে নারীদেরকে কেন বেছে নিলেন? এটা কি আপনি নারীদের কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্য মাথায় নিয়ে করেছেন? আরেকটি বিষয়ে একসাথে যুক্ত করবেন যে আপনি পাট পণ্য কেন বেছে নিলেন? আরও তো অনেক প্রোডাক্ট ছিল যেটা নিয়ে আপনি চাইলে উদ্যোক্তার হতে পারতেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি একটু দ্য পয়েন্টে কথা বলেছেন। আমার মাথায় কাজ করছিল যে আমি দেশীয় পণ্য নিয়ে কাজ করব। তো এই দেশীয় পণ্য নিয়ে কাজ করতে যাওয়ার যখন আমি স্টাডি করতে যাই তখন দেখেছি যে জুট আর লেদার ছাড়া কিন্তু আমাদের লোকাল কোনো র মেটেরিয়ালস নেই। এবং যেহেতু আমি দেশীয় পণ্য নিয়ে কাজ করার একটা বলবো যে ইমোশন বলেন বা আমার চিন্তার মধ্যে কাজ করছিল, সুতরাং সেই জায়গাতে আমি পাটটাকে বেছে নেই। এবং বাংলাদেশে সম্ভবত আমি পাট থেকে পেপার বানানো, হ্যান্ডমেড পেপার বানানো, সেটা থেকে বিয়ের কার্ড থেকে শুরু করে নান্দনিক যে কাজগুলি করার যেই যাত্রাটা সেটা আমি শুরু করি। কারণটা সেই পর্যায়ে আমার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অতটা সবল ছিল না। আমার বাবা গভর্নমেন্ট সার্ভিসে ছিল, তা আমার পুঁজির ব্যাপারে একটা ঘাটতি ছিল। সুতরাং আমি একটু ইনোভেটিভ কি করা যায় যেখানে ডিজাইন, ইনোভেশন এবং নান্দনিকতার সাথে মানুষের যেই দৈনন্দিন চাহিদাটা আছে বা লাইফস্টাইল আছে সেটাকে ম্যাচ করে আমি চেষ্টা করেছি। এবং সেই ধারাবাহিকতা আমি পরবর্তীকালে যখন একটু বড় স্কেলে চিন্তা করেছি তখন আমি সরাসরি যেই জুট মানে ছালার বস্তা, এই পারসেপশন থেকে আমি বের হয়ে আমি চিন্তা করেছি যে দৈনন্দিন জীবনের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলি আমি পাট থেকে কীভাবে করতে পারি। এবং সেই জায়গাতে আমি কিছুটা আমি বলবো যে ভাগ্যবান। আমি 97-এ শুরু করি। 97-এ আমি ফ্র্যাঙ্কফুর্ট ফেয়ারে যাই। আমি দেখতে চাই যে পৃথিবীতে পাট থেকে বা ন্যাচারাল ফাইবার থেকে
অন্যরা কী ধরনের প্রোডাক্টগুলি করছে, এবং সেই ধারণা থেকে আমি আমার যাত্রাটা শুরু করি। এবং দ্বিতীয় যে প্রশ্নটা, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য যেহেতু আমরা এক ধরনের ফিলোসফি আমাদের মাথায় ছিল যে ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করার যে কথাটা আপনি শুরুতে বলেছেন, সেই জায়গাতে বাংলাদেশে নারীরা হচ্ছে অবহেলিত। শুধু অবহেলিত আমি বলবো যে তাদের কাজের পরিধিটা খুব সীমিত, এবং বিশেষ করে যারা গ্রাম পর্যায়ে আছে তাদের কাজের কোনো ধরনের সুযোগটা নেই, কিন্তু তারা কিন্তু কাজ করতে যায়, এবং আমাদের সার্বিক উন্নয়নের জন্য কিন্তু তাদের কর্মসংস্থানের কোনো বিকল্প নেই। এই জায়গাতে আমি চিন্তা করে আমি মহিলাদেরকে মূলত সংগঠিত করি, তাদেরকে স্কিল ডেভেলপমেন্টে আমি ফোকাস করি, এবং তাদেরকে দিয়ে আমি কাজ করার যাত্রাটা শুরু করি। যদিও পরবর্তীকালে আমরা ফর্মাল ফ্যাক্টরি করেছি, এবং আমাদের বর্তমান ফ্যাক্টরির পাশাপাশি যে সাপ্লাই চেইনে যে মেটেরিয়ালসগুলো রেডি করতে হয়, সেই জায়গাতে কিন্তু একটা বড় স্কেলের মহিলারা আমাদেরকে সাহায্য করছে, এবং তাদের সহযোগিতা দিয়ে কিন্তু আজকে আমাদের প্রতিষ্ঠান এই জায়গায় এসেছে। আমরা একটু ভাবির কাছে আসতে চাই। ভাবি, ভাইয়ের সাথে আপনার এই যে শুরুটা কিভাবে, মানে পরিচয়টা কিভাবে হলো, এরপরে আপনাদের যদি বিয়ের গল্পটা বলতেন। আচ্ছা, বেসিক্যালি আমি একটা জার্মান অর্গানাইজেশনে ছিলাম। আমাদের কাজটা ছিল জুটের উপরে। জুটের আমরা স্টাডি করছিলাম যে জুট পুরো সেক্টরটা কিভাবে ডেভেলপ করা যায়। সো আমি প্রথম দিকের স্টাডিটাতে ছিলাম না, আমার ভাইয়ের গ্র্যাজুয়েশনের জন্য আমরা আমেরিকায় গিয়েছিলাম। তো সেকেন্ড পার্ট যখন আমি করতে এসেছি তখনই আসলে ওর সাথে পরিচয়। তো ওইভাবে কাজ দুজন একসাথে করতে গিয়েই আসলে তখন ও প্রপোজাল দিল আর কি। এইভাবেই শুরু আমাদের যাত্রাটা। তারপরে তো একটা লম্বা সময় আপনাদের দাম্পত্য জীবনের, সেই মানে দাম্পত্য জীবনটা কেমন যাচ্ছে, মানে কেমন আছেন আপনারা? আছি, ভালোই আছি মাশাআল্লাহ। আমি বলবো যে আলহামদুলিল্লাহ, বিকজ ও অনেক ব্যস্ত থাকে, মানে মোটামুটি চলে যায় ভালোই চলে যাচ্ছে আর কি সংসার জীবনটা। আচ্ছা, এরপরে আপনি মানে কখন চিন্তা করলেন যে ভাইয়ের পাশে এসে দাঁড়াবেন, মানে ভাইয়ের যে ব্যবসাটা ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড, সেখানে আপনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, মানে এই সময়টা কখন শুরু করলেন আপনি ভাইয়ের সাথে? এইটা আসলে বিয়ের 6 মান্থস পরেই আমি আসলে জব খুঁজতেছিলাম। তো তখন ও বললো যে আসলে বাইরে করার কি দরকার, আমাদের কোম্পানিতেই তুমি জয়েন করো। তো সেখান থেকেই আসলে শুরু। ওর মার্কেটিং ডিপার্টমেন্টটা, কমিউনিকেশন ডিপার্টমেন্টটা আমি দেখতাম। তো ওখান থেকে আসলে আস্তে আস্তে এই পর্যন্ত। এখন কি দেখেন আপনি? এখন ওভারঅল যেই দায়িত্বটা আছে ওইটাই দেখছি। বেশিরভাগই হচ্ছে এখনো কমিউনিকেশন, আর কিছুটা হচ্ছে কি স্যাম্পল ডেভেলপমেন্ট আর এই সাইডটা। আচ্ছা ভাই, আপনি তো মানে আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে যতটুকু জানি প্রায় 39টা দেশে পণ্য রপ্তানি করেন। সেই রপ্তানির গল্পটা যদি একটু বলেন, যে এখানে তো অনেক প্রতিবন্ধকতা থাকে, বিশেষ করে বাংলাদেশের উদ্যোক্তাদের পণ্য বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে। এখানে আপনাকে কি চ্যালেঞ্জ পোহাতে হয়েছে? এটা একটা বড় ইস্যু, যে আমি যখন হচ্ছে ইনিশিয়ালি কিন্তু আমি এক্সপোর্টেরকে ফোকাস করার চেষ্টা করেছি, কিন্তু লোকাল মার্কেট দিয়ে আমি শুরু করেছি। কারণ ইনিশিয়ালি তো আমাদের কিছু ইনকামের দরকার ছিল প্রতি মাসে, যেহেতু একটা খরচ ছিল। তা আমি যেটা একটু আগে বলছিলাম যে আমি প্রথমেই সৌভাগ্যবান যে আমি ফ্র্যাঙ্কফুর্ট ফেয়ার, যেটা হচ্ছে আমাদের সেক্টরের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম মার্কেটিংয়ের জন্য। তো সেখানে আমি যখন দেখলাম যে আমি কী ধরনের প্রোডাক্টগুলি আছে, আমার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা মনে হয়েছে যে আমাদের দেশের অনেক উদ্যোক্তা অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করছে, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের ডিজাইন একটা বড় ফ্যাক্টর। অর্থাৎ ওখানে যদি পণ্যটাকে সঠিকভাবে বিক্রি করতে হয়, তাহলে ওই মার্কেটে যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টটা হচ্ছে কিনা, এবং সেই প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কালার, ফ্যাশন, মোটিভ, এবং তাদের যেই লাইফস্টাইলের যেই জিনিসটাকে অ্যাকসেপ্টেন্সটা থাকবে, এইটা হচ্ছে আমার একটা বড় চ্যালেঞ্জ বলে মনে হয়েছে শুরুতে। দ্বিতীয় যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে যে ওই প্রোডাক্টটা যখন আমি প্রোডাক্ট তৈরি করব, এখানে হিউম্যান রিসোর্স আছে, কিন্তু তাদের সেই যে স্কেল আপটা করার জন্য যে চ্যালেঞ্জটা আছে, এটা কিন্তু উদ্যোক্তাকে নিতে হয়। অর্থাৎ আমি একটা বা দুইটা বা পাঁচটা পণ্য খুব সুন্দরভাবে করছি, কিন্তু এটাকে যখন এক্সপোর্টে যাব তখন আমার কিন্তু একটা ভলিউমের কথা চিন্তা করতে হয়, যে এই অর্ডারটা যখন হচ্ছে বা যারা ইম্পোর্ট করে তারা 20 ফিট কন্টেনার বা 40 ফিটের নিচে কোনো অর্ডার দিতে চায় না, এবং এটার বাইরে তারা হচ্ছে সেভাবে মানে ডিপেন্ড করতে চায় না। সুতরাং ডিপেন্ড করা, সাপ্লাই চেনে রেগুলার হওয়া, তাদের সাথে সারা বছর তাদের জার্নির সাথে যুক্ত থাকা, সেই ক্ষেত্রে আমাদের স্কেলটাকে, প্রোডাক্টের যে ভলিউমটা আছে
এটা বড় স্কেলে নিতে গেলে আমাকে সেই ধরনের ইউনিফর্ম স্কিলের ওয়ার্কফোর্স লাগবে, এবং এইটা হচ্ছে একজন উদ্যোক্তাকে নিজেই নিজ দায়িত্বে করতে হয় বাংলাদেশের কন্টেস্টে। এই জায়গাতে কোনো সাপোর্টিং অর্গানাইজেশন নেই যারা আমাদেরকে স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে সাহায্য করবে, বা আমি এই মুহূর্তে একটা বড় স্কেলে প্রোডাকশন করতে চাই। এই জায়গাতে কিন্তু আমাদের প্রতিযোগী দেশগুলো যে কাজটা করছে সরকারের জায়গা থেকে, যে সাপোর্টিং অর্গানাইজেশন বা সার্ভিস সেন্টার আছে যারা এই ওয়ার্কফোর্সকে স্কিল ডেভেলপ করা এবং একটা ইউনিফর্ম লেভেলে আনার সাহায্য করছে। এটা হচ্ছে আমার কাছে দ্বিতীয় চ্যালেঞ্জ মনে হয়েছে। তৃতীয় যেটা চ্যালেঞ্জ মনে হয়েছে যে এইটাকে ম্যানেজমেন্ট করা এবং সেই জায়গাতে ফাইন্যান্স করা। তো এই যে একটা সমন্বিতভাবে একটা প্ল্যানিং করে ধাপে ধাপে এগিয়ে যাওয়া, এবং সেইটার যাত্রায় যদি সেই ধরনের কমিটমেন্টটা না থাকে, সেই ধরনের ভিশনটা না থাকে, আমার কাছে মনে হয়েছে যে এই যে কারণে কিন্তু অনেক এসএমইরা আছে অনেক ভালো কাজ করছে, কিন্তু এই জায়গাটাতে ফোকাস না হওয়ার কারণে কিন্তু তারা তাদের যে স্কেলটা আছে সেটা বড় করতে পারছে না। এবং এই চ্যালেঞ্জটাকে মাথায় রেখেই আমি হচ্ছে একটা 3 বছর পরবর্তীকালে আবার 3 বছর আমি একটা প্ল্যান করে করে আমার গ্রোথটাকে বাড়ানোর চেষ্টা করেছি। এবং সেই জায়গাতে চতুর্থ যে বিষয়টা আছে সেটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডিং বা আস্থার জায়গাটা। অর্থাৎ আমরা অনেক সময় অনেক উদ্যোগ নেই, হয়তো অর্ডারও পাই, অর্ডার নেওয়ার আগে যতটা আমরা সিরিয়াস থাকি অর্ডার পাওয়ার পর সেইভাবে সিরিয়াস থাকি না, এবং এটা একটা বড় ব্যারিয়ার। আমি দেখেছি যে অনেকেই অনেক সময় অর্ডার পাচ্ছে, হয়তো তাকে টেস্ট করার জন্য একটা ছোট অর্ডার দিচ্ছে বায়ার, বায়ার কিন্তু তার মাথায় রাখছে সে টেস্টে যদি সে ফেল করে তাহলে সে কন্টিনিউ করবে না, আর যদি সে সফল হয় সে কন্টিনিউ করবে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে বায়াররা টেস্ট করার পর যদি কনভিন্স হয় দেন হচ্ছে এটা কন্টিনিউ করার সুযোগটা বাড়ে। আমরা একটু আনাফের কাছে আসতে চাই। আনাফ, বাবা মা তো দুজনেই খুবই ব্যস্ত মানুষ, তোমার ঈদ কেমন, মানে বাবা মায়ের সাথে ঈদের আনন্দটা কিভাবে ভাগাভাগি করা যায়? আলহামদুলিল্লাহ, আমি যখন বাসায় ছিলাম তখন বাবা মায়ের সাথে কাটিয়েছি, আর বাসায় যখন মেহমান আসে তখনও একসাথে কাটিয়ে মজাই করি, আর বাইরেও যে বন্ধুদের সাথে ঘুরি, কিন্তু যখন বাবা মায়ের সাথে কাটে তখনও ভালো লাগে। বাবা মার কাছ থেকে কেমন সময় পাওয়া যায়? এই তো ভালোই সময় পাওয়া যায়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে বাবা মা দুজনই সফল উদ্যোক্তা, এবং এখন বাবার প্রতিষ্ঠান বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই যে বাবা মায়ের সফলতা, এটা দেখে তোমার কাছে কেমন লাগে? না, আমার কাছে অবশ্যই ভালো লাগে। একটা ভিতরে একটা গর্ব থাকে যে এত বড় একটা প্রতিষ্ঠান হয়ে গিয়েছে, দেখতে ভালো লাগে, গর্ব দেখতে ভালো লাগে। জি, একটু যদি ভাবে আপনি বলতেন যে এই যে আপনার তো 3 ছেলে মেয়ে, আহনাব তো বড় সন্তান, আরো 2জন আছে, এদের সাথে আপনার সময়টা কেমন যায় ঈদের সময়গুলোতে? খুবই মজা যায়। ঈদের বাইরেও আসলে আমি চেষ্টা করি যে যেহেতু ওকে পুরো দায়িত্বটা আমি দিয়েছি, যার ফলে আমি চেষ্টা করি বেশিরভাগই বাসায় থাকতে। তো ওদের সাথে সবসময় ঈদ বলেন বা অন্য টাইমে বলেন সবসময় ভালোই কাটে। আর ওদের সাথে ছোটবেলা থেকেই মানে আমিও বাচ্চা হয়ে যাই, ওদের সাথে খেলাধুলা করি, যেরকম এখন কম্পিউটার গেমস খেলি অথবা ওই PS5 বা এগুলো খেলি। সো ওরাও এনজয় করে, আমিও এনজয় করি, ওদের সাথে বসে বসে কার্টুনও দেখি। সো দিনগুলো আসলেই ভালো যায়। আপনারা তো দুজনেই ব্যবসায়ী, মাথার মধ্যে সবসময় ব্যবসায়ী ঘোরে। সন্তানদের মধ্যে 3 জনের মধ্যে এরকম কি লক্ষণ পাওয়া যায়? সন্তানদেরকে বোঝা যায় যে কে কি হবে, এরকম কিন্তু কিছুটা আঁচ করা যায়। আর তাদের আপনার 3 সন্তানের মধ্যে ব্যবসায়িক মেন্টালিটি আছে নাকি কারোর মধ্যে? আমি আসলে ওইভাবে দেখি না, ওরা সবাই ইন্ডিভিজুয়াল, ওদের সবারই একটা আলাদা হোপস এন্ড ডিজায়ার্স আছে। সো আমি ওদের উপরে ছেড়ে দিয়েছি। আর ওদের তো এখনো বয়স কম, ওরা এখনো ডিসিশন নেওয়ার জন্য আসলে আমার মনে হয় অনেক সময় আছে। কিন্তু আমি বলবো যে আমার মেয়েটার ভিতরে মেজো যে তার ভিতরে ডিজাইনিংয়ের একটা খুবই ক্যাপাবিলিটি আছে। ও খুব সুন্দর ড্রয়িং করে, কমপ্লিটলি গড গিফটেড, কেউ শিখায়নি, কোনো টিচারও ছিল না। সো আমার কাছে মনে হয় ও হয়তো একদিন না একদিন বিজনেসে অ্যাটলিস্ট ডিজাইনের ক্ষেত্রে ও একটা কন্ট্রিবিউশন রাখতে পারবে। আর ওরা বেশ স্ট্রং, 2টা ছেলেই হচ্ছে কি মেন্টালি খুবই স্ট্রং, আর বাবার থেকে লিডারশিপ কোয়ালিটিটা পেয়েছে। সো আমার মনে হয় ওরাও যদি ডিসিশন নেয় তাহলে ডেফিনেটলি ওরাও কন্ট্রিবিউশন রাখতে পারবে। আর বাবা মায়ের শাসন কেমন, মানে শাসন আর আদর যদি দুটা তুমি এই করো আর কি, যে কোনটা বেশি? না, আমার কাছে মনে হয় আদরই বেশি, কিন্তু শাসনও আছে, কিন্তু আদরই বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ সোফার। আচ্ছা, আমরা মনে করি আমরা আরো কিছু আপনাদের ব্যক্তিগত অনেক গল্প শুনবো। সময় হলো একটি বিরতি থেকে এসে সেসব কথাগুলো আমরা শুনতে চাই। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সময় হলো একটি
বিরতির, আমরা ফিরবো, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট ঈদ আড্ডায়। আমাদের সাথে আজকের আড্ডায় অংশ নিয়েছেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি জনাব রাশিদুল করিম মুন্না, এবং আছেন তার সহধর্মিণী রুবাইয়া ফারহানা, এবং আছেন তাদের সন্তান আহনাফ ফারহান করিম। আমরা আবারও আলোচনায় আসতে চাই, আড্ডায় মনে হয় আপনার কাছে আবার ফিরতে চাই। একটা বিষয়, আপনি তো খুব ব্যস্ত মানুষ, একদিকে আপনাকে সংগঠন সামলাতে হয়, অন্যদিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান সামলাতে হয়, এত কিছুর ভিড়ে আসলে সময় বের করতে পারেন কিনা পরিবারের জন্য? আসলে তো দিনের শেষে পরিবার হচ্ছে মেইন সেন্টার পয়েন্ট, সুতরাং কোনো না কোনোভাবে তো সেটাকে ম্যানেজ করতেই হবে। এই ক্ষেত্রে আমি আমার ওয়াইফকে থ্যাঙ্ক জানাবো যে সে শুরু থেকেই বাচ্চাদের বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সে টেক কেয়ার করছে। আর আমি যেটা করি সেটা হচ্ছে যে যেহেতু আমাদের একটু ব্যস্ততার মধ্যে থাকতে হয়, আমরা বছরে কয়েকবার শুধুমাত্র আমাদের ফ্যামিলি নিয়ে আমরা দেশে বা দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করি 1-2 সপ্তাহের জন্য, যাতে আমাদের ইন্টারনাল ইন্টারাকশনটা যাতে আমরা একটা বেটার স্কেলে বা লেভেলে রাখতে পারি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে আসলে বাচ্চাদের সাথে বা ফ্যামিলির সাথে রিলেশনটাকে ধরে রাখার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের সাথে বোঝা, জানার চেষ্টা করা তাদের ভাবনাগুলো কী, এবং সেই জায়গাতে যেখানে একটু কারেকশনের বিষয় আছে সেটাকে তাদেরকে বলা। কারণ এখনকার জেনারেশন কিন্তু আমাদের সময়ের মতো না। আমাদের সময় যেমন হচ্ছে বাবা বা মা একটা কিছু বলতো বা সেটা অনেক সময় হচ্ছে ফোর্সলি বলতো। আমাদের এই বর্তমান জেনারেশন কিন্তু সেটা হয়তো পছন্দ করে না, তারা হয়তো লজিক্যালি কনভিন্স হতে চায়। তা আমরা চেষ্টা করি যে যতটুকু সময় পাই, বিশেষ করে শুক্রবার বা শনিবার এবং বছরের বিশেষ বিশেষ সময়গুলো, ঈদের সময়, আমরা চেষ্টা করি আমাদের যে বন্ডিংটা আছে বন্ডিংটাকে কীভাবে মানে একটা বেটার লেভেলে নিয়ে আসা যায়। এবং কারণটা হচ্ছে যে এখনকার জেনারেশনের সাথে যতটা ফ্রেন্ডলি আপনি মিশিয়ে কথা বলতে পারবেন, মিশতে পারবেন, সেটাই বোধ প্রোডাক্টিভ। এই যে যখন আপনি দেশের বাইরে ঘুরতে যান ফ্যামিলি নিয়ে, তখন তো আপনাদের যে সেক্টর, সেই সেক্টর নিয়ে কি ওদেরকে ওখানকার যে বাজার, বাংলাদেশের বাজার, এই পার্থক্যগুলো দেখানো বা বোঝানো, বা সেগুলো আপনি নিজেও কি দেখেন কিনা, মানে সেখানে কোনো পার্থক্য দেখেন বাংলাদেশের সাথে? অবশ্যই। আমি যখন 97 থেকে বাইরে যাই, আমাকে প্রতি বছরই 6-7 বার যেতে হয়। আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেয়ারগুলোতে অ্যাটেন্ড করি, কারণ বাংলাদেশে সেই ধরনের কোনো পজিটিভ ব্র্যান্ডিং নেই। আমরা জুট নিয়ে কাজ করছি ইন্টারন্যাশনাল মার্কেটে, যে সমস্ত মার্কেটে র মেটেরিয়ালস ইম্পোর্ট করছে বা ট্রেডিশনাল যে জুট গুডসগুলো আছে বা ইয়ার্নটা আছে, সেই মার্কেটে আমরা পরিচিত। কিন্তু আমরা যে কাজটা করছি যে পাট থেকে ফিনিশ প্রোডাক্ট করা, যেটা ডাইরেক্ট হচ্ছে কাস্টমার কিনছে, এই মার্কেটের সাপ্লাই চেনে কিন্তু বাংলাদেশ পরিচিত না। সবাই জানে ইন্ডিয়া করছে, চায়না করছে, ইভেন থাইল্যান্ড করছে, যেখানে পাটও হয় না থাইল্যান্ডে। বাট সবাই জানে তারাই হচ্ছে পাট থেকে নান্দনিক প্রোডাক্টগুলি তৈরি করে, লাইফস্টাইল প্রোডাক্টগুলি তৈরি করে তারা বিক্রি করছে। তা এটার জন্য আমাদেরকে ইন্টারন্যাশনাল ফেয়ারগুলিতে যেতে হচ্ছে রেগুলারলি। এবং এই জায়গাতে হচ্ছে আমাদের ন্যাচারালি, যেহেতু আমাদের শেখার জায়গাটা হচ্ছে অনুপস্থিত বাংলাদেশে, যেটা আমাদের প্রতিযোগী দেশগুলো যে কাজটা করেছে এসএমই সেক্টরে বা এই যে লাইফস্টাইল প্রোডাক্ট বা কনজিউমার প্রোডাক্ট মার্কেটে কাজ করার জন্য কিছু সাপোর্টিং অর্গানাইজেশন আছে যারা প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং তাদের স্কিল ডেভেলপমেন্ট, টেকনোলজি এবং সেই প্রোডাক্টটিকে কীভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যাবে, এই জায়গাগুলোতে নার্সারি করে, যেটা আমাদের যেহেতু অনুপস্থিত আছে, আমরা যারা কাজ করছি আমাদের নিজ উদ্যোগেই বাইরে যেতে হচ্ছে। এবং সেক্ষেত্রে আমাদের শেখার ব্যাপারটা তো অবধারিত, না শিখে না জেনে আমরা তো কাজ করতে পারছি না। সুতরাং আমরা প্রতিনিয়ত যে যাচ্ছি, শেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি এবং সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করছি আমাদের মতো, আমাদের সক্ষমতা অনুযায়ী। ভাবি, আপনি তো একদিকে যেমন ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান, সেখানেও সময় দিচ্ছেন, অন্যদিকে হচ্ছে আপনার সংসার সামলাতে হয়, ছেলে মেয়েদের পড়ালেখা দেখতে হয়। এই যে এত কিছু, মানে এত ব্যস্ততার মধ্যে আসলে আপনি সময় বের করতে পারেন কিনা, বা সেই সময়টা আসলে কিভাবে কাটান? মানে নিজের জন্য সময় বের নিজের করা? জন্য সময় ওইটা আসলে হয়ে যায়, মানে কাজে কাজে থাকতে থাকতে হয়ে যায়। আমি বই পছন্দ করি, খুব বই পড়ি অনেক, তো ওইটা একটা, মিউজিক শুনি, আর প্রচুর মুভি দেখি, ইংলিশ মুভিটাই বেশি দেখি। তা এইভাবে ওদের সাথে, মানে আমি চেষ্টা করি যে মুভি দেখলে এমন একটা জিনিস দেখি যাতে ওদেরকে নিয়ে আমি দেখতে পারি, মানে সবসময়
ওরাই আমার প্রায়োরিটি থাকে। তা নিজেকে সময় দেওয়া কম, ওদেরকে নিয়ে যেগুলো করা যায় সেগুলো আমি ট্রাই করি। এটা লম্বা একটা সময় ধরে আপনারা সংসার করছেন, পরিচয় থেকে বিয়ের পর থেকে এখন পর্যন্ত। এই সময়গুলোর মধ্যে কেমন ঝগড়াঝাটি হয়, কেমন সেই ঝগড়া হলে আসলে মানে ঝগড়া ভাঙায় কে? আমি তো বলবো যে যে বলে যে ঝগড়া হয় না, হি ইজ লাইং, টোটালি লাইং। সব সংসারে একটু না একটু তো হয়, ছোটখাটো বিষয় নিয়ে যা সবার যেরকম হয় আমাদেরও ওরকম হয়। অনেক সময় আমি বিদেশে যেতে চাই হলিডের জন্য, ও বলে কি আরেকটু পরে, তো এইগুলো নিয়েই মানে খুব সিম্পল বিষয় নিয়েই লাগে আসলে। এমনিতে কোনো আছে যে ভাইয়ের কাছে সময় চান বা হচ্ছে যে কোনো কিছু চান উপহার, সেই জায়গা থেকে অপ্রাপ্তি বা মানে না, মাশাআল্লাহ ওরকম নাই, কারণ আজ হোক কাল হোক ও ঠিকই ফুলফিল করে ওটা। সো আগে একটা ছিল যে ও বেশি ব্যস্ত ছিল, তখন ওই যে যখন আমিও চাকরি খুঁজতেছিলাম তখন একটা মন খারাপ ছিল, বাট এখন আসলে ওরকম কিছু নাই। আর ওদের সাথে আমি চেষ্টা করি যে ছেলে মেয়েদেরকে টাইম বেশি দেয়া, সো ওইটা আসলে আর ওরকম কিছুই নেই। মনে হয় এই মানে ভাবির কোন গুণগুলো আপনাকে বেশি, মানে ভাবিকে আপনি কেন পছন্দ করলেন, বিয়ে করলেন, এরপর ভাবির এখন পর্যন্ত কোন গুণগুলো আপনাকে বেশি টানে? আসলে সত্যি কথা বলতে, আমি যেহেতু আমার বাবা গভর্নমেন্ট সার্ভিসে ছিল, আমি ফার্স্ট জেনারেশন বিজনেসে আসি। তা ইনিশিয়ালি আমার মাথার মধ্যে ছিল যে আমি হয়তো আমার যে ড্রিমটা আছে উদ্যোক্তা হওয়ার, সেই জায়গাতে বিয়ে করলে অনেককে দেখেছি এটা তাকে সাহায্য করেছে তার পার্টনার, তার মানে তার ওয়াইফ। অনেক সময় সে ওই কিছুটা জটিলতার মধ্যে যদি পড়ে যায় তাহলে সে হয়তো পিছিয়ে গেছে, দুটোই দেখেছি। তা আমার মধ্যে একটা কাজ করতো যে মানে সেই ধরনের কেউ না হলে আমি বিয়ে করব না। তো যখন লাকিলি একটা স্টাডি করার ক্ষেত্রে ওর সাথে আমার পরিচয় হয় কাজ করার পথে, তখন আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, বিয়ে যদি করি তাহলে হয়তো তাকে করা যেতে পারে। এবং সরাসরি আমি কয়েকদিন পর বলি যে যদি আপনার চিন্তা থাকে আমরা মানে এগোতে পারি কিনা, একটা ডিনারের অফার করি রাতেরবেলা। তো এটা ধারাবাহিকতা শুরু হয়। তো সেই ক্ষেত্রে আপনার ভাবির ব্যাপার আমার পার্সোনাল অপিনিয়নটা হচ্ছে এরকম যে সে খুব কি বলা যায় ধীর স্থির, ঠান্ডা মাথায় কথা বলে এবং ঝামেলা কম করে। মানে ঝামেলা ইন দ্য সেন্স যে অনেক ক্ষেত্রেই কম্প্রোমাইজ করে। অর্থাৎ বাংলাদেশের কন্টেস্টে একজন নতুন উদ্যোক্তার তো অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে, অনেক ধরনের চ্যালেঞ্জের কারণে হয়তো খুব বেশি অ্যাটেনশনটা দিতে পারে না। আমিও পারিনি ইনিশিয়ালি, আমি হয়তো আমার ওয়াইফের কাছে কৃতজ্ঞ, সে এই জায়গাগুলোতে আমাকে সাপোর্ট দিয়েছে, যেটা আপনার প্রশ্ন, হ্যাঁ, যে আমাকে প্রচুর স্যাক্রিফাইস করেছে তার জায়গা থেকে। ইনিশিয়ালি যে পরিমাণ সময় আমার দেওয়ার কথা ছিল সেই পরিমাণে আমি আসলে দিতে পারিনি, এবং সেক্ষেত্রে আমার বড় ছেলে, আমার মেজো মেয়ে সেভাবে সময় পায়নি। ছোটোটা হয়তো কিছুটা পাচ্ছে, কারণ এখন কিছুটা ম্যানেজ করতে পেরেছি, কিছুটা ম্যাচিওর হয়েছি, ব্যালেন্স করতে পারছি সময় এবং ব্যবসা, পরিবার এবং সব কিছু মিলে একটা ব্যালেন্স করার যে সিচুয়েশনটা এখন এসেছে, এটা হয়তো ইনিশিয়াল স্টেজে ছিল না। এবং তার জন্য আপনার ভাবির যেই প্রশ্নটা, যে সে ইনিশিয়ালি প্রচুর স্যাক্রিফাইস করেছে, এবং যেটা হচ্ছে তার বিউটি, হ্যাঁ, যে আমার সেই জায়গাতে একটা রেসপেক্ট আছে। ঈদের সময় যে আপনাদের এটা পারিবারিক কেনাকাটা থাকে, ঈদ উপহার, গিফট, এগুলো কে করে? মানে এটা আপনি করেন নাকি ভাই? এটা পুরোপুরি ওর উপরে আমি ছেড়ে দিই, কারণ আমি আসলে শপিং একদমই পছন্দ করি না। শপিং করি ডেফিনেটলি যখন কিছু লাগে, সেটা আমাদের কাপড় হোক, ওদের কাপড় হোক, বাসার কিছু প্রয়োজন হোক, বাট এমনি নর্মালি আমি শপিং মোটেও পছন্দ করি না। তো সব ঝামেলা ওকে দিয়ে দিই, যে যেটা তুমি মনে করো সেটাই। ইভেন ওর চয়েস এতই ভালো যে আমার জামাও বলি যে তুমি কিনো, আমি কিনবো না। সো ওর ঝামেলা সব। আনাপের কাছে একটু আসতে চাই। আনাপ, এই যে ঈদের সময় ফ্যামিলির সাথে কাটানো, বাবা বলছিল যে কখনো কখনো দেশের বাইরেও যাওয়া হয়, এছাড়া যে মানে পারিবারিক যে বন্ধনগুলো আছে, যেমন কাজিনদের সাথে ঈদ করা, তারপরে ভাই বোনদের সাথে ঈদ করা, দাদা বাড়ি নানা বাড়ি যাওয়া, সেই সব কোনো স্মৃতি আছে মানে যেগুলো খুব ভালো লাগে বা ওরকম পরিবেশে যেতে মন চায়? অবশ্যই আমার পরিবারের সাথে সময় কাটানো ভালো লাগে, কাজিনদের সাথে সময় কাটানো ভালো লাগে। যদি বা অনেকগুলো কাজিন বিদেশে থাকে, সো দেখা কম হয়, ওইটা একটু মন খারাপ থাকে। কিন্তু যদি বেশি দেখা করতে হয় তো ওটা ভালো, নানা বাড়ি যাওয়া, দাদা বাড়ি যাওয়া ভালো লাগে। মুন্না ভাই, একটু আবার আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে মানে পরিবারের নিয়ে, মানে আপনি যদি বলেন যে ব্যক্তিগত জীবনে পরিবারের জন্য এখন পর্যন্ত আপনি যে অবদানটা রেখেছেন সেটা পারছেন কিনা, মানে
বলে না যে আমি এখন পর্যন্ত পরিবারকে একটা জায়গা, ওদের ভবিষ্যৎ, সন্তানদের ভবিষ্যৎ, স্ত্রী, এই জায়গাটাতে যদি বলতেন যে আত্মতৃপ্তির জায়গাটা। আসলে এই জায়গাতে আমি মানে আমার জায়গা থেকে পুরোপুরি ক্রেডিট দিব হচ্ছে আমার ওয়াইফকে। কারণ হচ্ছে যে সে সকাল থেকে রাত পর্যন্ত, যেটা সে নিজেই বলল, যে সে বাচ্চাদেরকে যেভাবে সময় দেয়, সে তাদের একদিকে মা, একদিকে টিচার, একদিকে হচ্ছে সে শাসন করছে, একদিকে আদর করছে। তো এই জায়গাটাতে আসলে সত্যিকার বাস্তবতা হচ্ছে আমি সেভাবে পারিনি, বা এখনও সেভাবে পারি না। তো আমি অবজার্ভ করি, আমি যখনই দেখি কোনো জায়গাতে চ্যালেঞ্জ হচ্ছে, আমার ছেলেটা একটু মন খারাপ করছে বা আমার মেয়েটা মন খারাপ করছে, সেই জায়গাতে আমি চেষ্টা করি এটাকে কারেকশন করা যায় কীভাবে। অর্থাৎ আমি যেটা বিশ্বাস করি যে একটা শাসনের ধরন হচ্ছে প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, মানে ইন এ সেন্স যে এখন বাচ্চারা যথেষ্ট ইন্টেলিজেন্ট, সুতরাং তারা কনভিন্স হতে চায়। তাদেরকে ধমক দিয়ে সংশোধন করা যাবে না, তাদেরকে যদি বুঝিয়ে বলা যায় যে এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে ব্ল্যাক, এবং সেই আলোকে তারা কনভিন্স হয় এবং তারা সেটাকে ফলো করে। এবং এই জায়গাতে হচ্ছে আমি মনে করি যে প্রেজেন্ট যে নিউ জেনারেশন, তাদেরকে আসলে এই একটা ফ্যামিলির বন্ডিংটা বর্তমান যে সিচুয়েশনে অনেক, আমি বলবো, ডেট্রেট করেছে। তো এই জায়গাতে আমরা চেষ্টা করি যে এই যে ফ্যামিলির যে বন্ডিংয়ের যে বিউটিটা আছে, এটাকে খুব যত্ন সহকারে ধরে রাখা, যাতে কোনোভাবেই এটা কোনোভাবে যাতে নষ্ট না হয়। রেসপেক্ট, অর্থাৎ পারস্পরিক রেসপেক্ট হচ্ছে একটা ফ্যাক্টর। আমার ছেলেকে আমি ক্রেডিট দিতে হবে, আবার সেও যাতে আমাকে রেসপেক্ট করে, শুধুমাত্র বাধ্য হয়ে যাতে ভাবনাটা না আসে। এইটা যদি তাদের মধ্যে ডেভেলপ করা যায়, যেটা আমরা চেষ্টা করছি, বিশেষ করে আবারও বলছি আমার ওয়াইফ এই ব্যাপারে যথেষ্ট সতর্ক। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রেশার দিচ্ছি না। যেমন গত মাসে ফারহানকে ফ্র্যাঙ্কফুর্টে নিয়ে গিয়েছিলাম, যে আমাদের সেক্টরটা আসলে একটা হিউজ সেক্টর। এই সেক্টর সম্পর্কে তার যাতে একটা কনফিডেন্স গ্রো করে, সে করবে কিনা সেটা আমি জানি না, সেটা আমি চাপিয়েও দিতে যাচ্ছি না। সে যদি ভালো মনে করে আসবে, যদি ভালো না মনে করে সে তার মতো পছন্দ করে নেবে তার ফিউচার প্ল্যানটা। কিন্তু এই সেক্টরে আমি সবসময় ওকে যেটা বোঝাই, তুমি যে সেক্টরে যাও না কেন, নিজেরও যাতে উপকার হয়, আবার আরো 10টা লোকের যাতে কাজ করার সুযোগ তৈরি হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি ইভেন বাইরে পড়াশোনা করতে চাও, বাইরে থেকে ফেরার চিন্তাটা রাখো। কারণ বাংলাদেশে একটা হিউজ অপরচুনিটি আছে একদিকে, আবার মানুষকে সহযোগিতা করার সুযোগটা অনেক বেশি। সুতরাং এই জায়গাটাতে হচ্ছে আমি মোটিভেট করার চেষ্টা করি যে হোয়াট ইজ দ্য লাইফ। হ্যাঁ, লাইফটা শুধুমাত্র নিজের জন্য। আমরা এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আরো কিছু জানবো। একই সাথে বাংলাদেশের ব্যবসার সম্প্রসার প্রসারের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো আছে, বিশেষ করে এসএমই খাতে, সেই সব কথাগুলো জানবো। আপনার এখন পর্যন্ত কর্মসংস্থানের ক্ষেত্রে আপনি কতটা অবদান রেখেছেন, সেই সব কথাগুলো জানবো। আমরা একটা বিরতি থেকে এসে সেসব কথাগুলো শুনতে চাই। দর্শক, আপন ফ্যামিলি মার্ট ঈদ আড্ডা এই মুহূর্তে নিচ্ছে আরও একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট ঈদ আড্ডায়। আমাদের আজকের আড্ডায় আছেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি জনাব রাশিদুল করিম মুন্না, আছেন তার সহধর্মিনী রুবাইয়া ফারহানা এবং আছেন তাদের সন্তান আহনাফ ফারহান করিম। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। আমরা যে ঈদের আড্ডার যে কথাগুলো, আপনাদের পারিবারিক অনেক কথাই জেনেছি, ব্যবসা বাণিজ্যের কথাগুলো শুনেছি আমরা। আপনি বলছিলেন যে আসলে সন্তানদের ভবিষ্যৎ এবং নতুন প্রজন্মের কথাও বলছিলেন। যে আমরা একটু আহনাফের কাছে আসতে চাই। আহনাফ, বাবা মায়ের তো সফল ব্যবসা দেখেছো, তো তোমার ফিউচার প্ল্যান কি? মানে এরকম ব্যবসার দিকে আগানো, নাকি অন্য কোনো চিন্তা আছে? আমার আসলে সত্যি কথা বলতে গেলে আমার এখনো সিদ্ধান্ত ওভাবে নিইনি। আমি মনে করি যে আমার বয়স কম, আমার এখনো অনেক বছর আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু আমার বাবা যেটা বলতেছিল যে 97 থেকে ফ্র্যাঙ্কফুর্ট মেলায় যায়, আমিও গিয়েছি এবার। দেখলাম যে বাবা কি করে, কিভাবে করে, ব্যবসাটা কেমন, একটু অবজার্ভ করছি আর কি, যে আমি কি ব্যবসায় ইন্টারেস্টেড নাকি না। এখন আমার মনে হচ্ছে ভালো ওইদিকে যেতে পারি, কিন্তু অবশ্যই আমার এখন নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে পড়াশোনা। জি, অনেক ধন্যবাদ। মনে ভাই, এই যে এসএমই খাতের যে প্রতিবন্ধকতাগুলো আছে, হ্যাঁ, এই জায়গাটাতে কিভাবে কাজ করা যায়, এবং আপনাদের ভাষ্যমতে এটি 5 থেকে 7 বিলিয়নে পৌঁছানো সম্ভব, এটি কিভাবে মানে করা যায়? এক্ষেত্রে আপনাদের পরামর্শ বা চ্যালেঞ্জগুলো কি দেখছেন? আমি মনে করি নতুন সরকার দায়িত্ব নিয়েছে, আমাদের প্রায় 1,17,00,000 উদ্যোক্তা আছে এসএমই সেক্টরে। এর মধ্যে হচ্ছে প্রায় 56% হচ্ছে ইনফর্মাল চ্যানেলে আছে। আমাদের এখানে যে কালচারটা গড়ে উঠেছে, যে যারা বড় তাদেরকে সরকার বিভিন্ন ধরনের সহযোগিতা করছে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের জিডিপিতে এই এসএমই সেক্টরের গ্রোথটা বাড়ানোর সুযোগটা অনেক বেশি, কারণ তাদের যে বর্তমান যে কাঠামো আছে,
সেই কাঠামোটাকে 2 বা 3 গুণ বা 4 গুণ বড় করা খুব সহজ বিষয়। একটা বড় স্কেলে যে আছে তাকে কিন্তু বড় স্কেলে নিয়ে যাওয়াটা খুব কঠিন। সুতরাং এখানে যেহেতু বিপুল সংখ্যক একটা কর্মসংস্থানের সুযোগটা সৃষ্টি করা সম্ভব এই এসএমই সেক্টরকে বিল্ড আপ করে, আমি মনে করি বর্তমান সরকারের কাছে আমার প্রস্তাব থাকবে যে এটা একটা কম্প্রিহেন্সিভ একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নেওয়া, যে আমরা ওনাদের 2030 পর্যন্ত এসএমই সেক্টরকে কোথায় নিয়ে যেতে চান। এবং সেই ক্ষেত্রে আমি পাশাপাশি বলবো যে আমাদের এই যে বিশ্বের যে একটা বড় ধরনের অস্থিরতা, ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে আমাদের অনেক জায়গাতেই একটু কনজারভেটিভ হতে হবে। সুতরাং এই জায়গাতে যে সমস্ত পণ্যগুলো এসএমইরা উৎপাদন করছে সেই ধরনের পণ্যগুলো কীভাবে ইম্পোর্টের ক্ষেত্রে নিরুৎসাহিত করা যায়, স্থানীয় বাজারটাকে কীভাবে বিকশিত করা যায় এবং তার ধারাবাহিকতা কীভাবে এই উদ্যোক্তারাই তাদের পণ্যটা ইন্টারন্যাশনাল মার্কেটে কীভাবে তাদের পণ্যটা নিয়ে যেতে পারে। তার জন্য যে চ্যালেঞ্জগুলো অলরেডি আমি বলেছি, যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, টেকনোলজি এবং সেই প্রোডাক্টটাকে নিয়ে যেতে যেই ব্যারিয়ারগুলো আছে বিশ্ববাজারে, সেই জায়গাতে একটা কম্প্রেসিভ যদি প্ল্যান নেওয়া যায় সেক্টর ওয়াইজ, যে বাংলাদেশের আমাদের রপ্তানি নীতিতে বেশ কয়েকটা সেক্টরকে ফোকাস করা হয়েছে, অন্তত সেই সেক্টরগুলোকে যদি একটা কম্প্রিহেনসিভ সাপোর্ট দেওয়া যায়, যাতে একটা ক্যাটালিস্টের রোল সরকার নিতে পারে। এবং সর্বোপরি হচ্ছে আমাদের যেই ট্রেড ব্যারিয়ারগুলো আছে, আমাদের জিএসপি ফ্যাসিলিটি যেই জায়গাতে আছে, যেহেতু আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের একটা চ্যালেঞ্জ সামনে আছে, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই হচ্ছে 3 বছর পিছানোর প্রস্তাবটা যেটা আমাদের সেক্টর থেকে দাবি ছিল, যে আমাদের প্রস্তুতির জায়গাতে হচ্ছে এখন আমরা কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত সরকারও দায়িত্ব মানে ঘোষণা দিয়েছিল কন্টিনিউ করা, কিন্তু এইটাকে চ্যালেঞ্জটাকে উত্তরণের জন্য যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো কিন্তু ফোকাস করে কোনো কাজ করা হয়নি। সুতরাং আমি মনে করি যে স্থানীয় বাজার কীভাবে সুসংহত করা যায়, আমাদের এসএমইদের যে গ্রোথটাকে কীভাবে বাড়ানো যায় এবং বড় বিনিয়োগটা কীভাবে নিশ্চিত করা যায়, কারণ বিনিয়োগের একটা বড় চ্যালেঞ্জ আছে এবং সেই জায়গাতে সংজ্ঞার কিছু বিভেদ আছে। বাংলাদেশ ব্যাংক অনেক চেষ্টা করছে কিন্তু ব্যাংকগুলো সেভাবে উৎসাহিত হচ্ছে না। সুতরাং এখানে ইনোভেটিভ প্রোডাক্ট কীভাবে আনা যায়, যাতে যে ব্যারিয়ারটা তৈরি হয়ে আছে, যে এসএমই সেক্টরকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বা ব্যাংকগুলো সেভাবে সাপোর্ট দিচ্ছে না, এই দেওয়ার যাত্রাটা কীভাবে ত্বরান্বিত করা যায়, অর্থাৎ বিনিয়োগটা বড়দের পিছনে না করে যেটা রেগুলার আছে সেটা করা হোক, কিন্তু ছোটদেরকে কীভাবে একটা আলাদা গাইডলাইন বা আলাদা একটা সাপোর্ট দেওয়া যায় এবং দায়িত্ব দিয়ে যদি সুনির্দিষ্ট করা যায় যে এই জায়গাতে আমরা বর্তমান কত বিনিয়োগ আছে এবং আমরা কত বিনিয়োগ করতে চাই এবং যারা পাচ্ছে না তাদেরকে কীভাবে দিতে পারি, এটা আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটে। আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি তো এই যে ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, আপনার এই প্রতিষ্ঠান এখন পর্যন্ত কি পরিমাণে মানুষের কর্মসংস্থান তৈরি করতে পেরেছে? মানে প্রতিষ্ঠানের একজন এমডি হিসাবে আপনার মানে সফলতার জায়গাটা কতটা? আমি যেটা শুরুতে বলেছিলাম, আমার স্বপ্নটাই ছিল যে নিজে ভালো থাকবো, অন্য আরও 10 জনকে ভালো করা যায় কিনা। এবং সেই জায়গাতে হচ্ছে আমাদের যে ফর্মাল ফ্যাক্টরি আছে এবং ফ্যাক্টরির সাপ্লাই চেনে আবার বেশ কিছু ক্লাস্টার বেস ইউনিট আছে বাংলাদেশে প্রায় 7টা জেলাতে। তা এই সব কিছু নিয়ে প্রায় 3000 লোক আমাদের সরাসরি কাজ করছে আমাদের কোম্পানির সাথে, যেখানে হচ্ছে কেউ কেউ হচ্ছে রেগুলার পেইড স্টাফ আছে, কেউ হচ্ছে পার্ট টাইম আছে। সুতরাং এটা একটা আমার কাছে ভালো লাগে যে এই যে একটা জার্নি, ফ্যামিলি কথা বলছেন, তারা কিছুটা স্যাক্রিফাইস করেছে, আমি নিজেও হয়তো কিছুটা স্যাক্রিফাইস করেছি, একটা জার্নিতে আজকে হয়তো এই জায়গায় আসার সুযোগ হয়েছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের এই জায়গাতে যে চ্যালেঞ্জগুলো আছে, এই চ্যালেঞ্জগুলোর সাথে যদি সেই ধরনের স্বপ্নটা নিয়ে কেউ এগিয়ে আসে, আমি পাশাপাশি আপনাদের মাধ্যমে দর্শককে বলতে চাই যে এই যে হ্যান্ডমেড প্রোডাক্ট বা সেমি হ্যান্ডমেড প্রোডাক্টের $1 ট্রিলিয়ন মার্কেট আছে। এখন সেটাকে আমি জুট দিয়ে করব, আমি লেদার দিয়ে করব, নাকি অন্য মেটেরিয়ালস দিয়ে করব, সেটা হচ্ছে আমার সিদ্ধান্ত, যার যার জায়গা থেকে কীভাবে উদ্যোগটা নেবে। কিন্তু এইটা আগামী 10 থেকে 15 বছর যেহেতু বিশ্ব রাজনীতির মধ্যে একটা পরিবর্তন এসেছে, কনজিউমার মার্কেটে যারা ক্লায়েন্ট আছে বা বায়ার আছে তারা কিন্তু ধীরে ধীরে চায়না থেকে শিফট করতে যাচ্ছে। সুতরাং এই যে শিফট করার জায়গাতে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া তারা অকুপাইড হয়ে গেছে। বাংলাদেশের কিন্তু একটা চমৎকার সুযোগ এসেছে, যে সমস্ত প্রোডাক্টগুলা হ্যান্ডমেড বা সেমি হ্যান্ডমেড বা শ্রম নির্ভর, অর্থাৎ একটা প্রোডাক্টের যদি 35 থেকে 40% কস্ট শ্রমের উপর নির্ভর করে, সেই ধরনের প্রোডাক্টগুলি কিন্তু চায়না সহ অন্যরা আগামীতে করতে পারবে না। তাদের কস্ট অফ
প্রোডাকশনটা অনেক বেড়ে গেছে, তাদের ওয়েজেসটা বেড়ে যাওয়ার কারণে। সুতরাং বাংলাদেশের এই জায়গাতে ফোকাস করে সরকার যদি একটা কম্প্রিহেনসিভ প্ল্যান নেয় এবং সেই জায়গাতে উদ্যোক্তা সৃষ্টি এবং যেই চ্যালেঞ্জগুলোর কথা আমি বলেছি, যে চ্যালেঞ্জগুলো আমাদেরকে ফেস করতে হয়, সেটা যদি কিছুটা সহনীয় মাত্রায় আনা যায়, আমি বিশ্বাস করি বাংলাদেশের অনেক শিক্ষিত এবং গ্রামেগঞ্জে যে ছড়িয়ে ছিটিয়ে উদ্যোক্তারা স্বপ্ন দেখছে উদ্যোক্তা হওয়ার, বড় হওয়ার, সেই যাত্রাটা অনেক সবল হবে, গতিশীলতা আসবে। জি, একটু ভাবির কাছে আসতে চাই। ভাবি, আপনি তো একজন নারী উদ্যোক্তা, বাংলাদেশের নারী উদ্যোক্তাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান নারীদেরকে কাজের সুযোগ করে দিচ্ছে, এই প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই আপনাদের ক্রিয়েশন প্রাইভেটকে কোথায় দেখতে চান আগামীতে, সেখানে মানুষের কর্মসংস্থানগুলো তৈরি করার ক্ষেত্রে, বিশেষ করে নারী, যেহেতু আপনি একজন নারী, সেই জায়গাটাতে নারীদেরকে কিভাবে আরো বেশি সম্পৃক্ত করা যায় আপনার প্রতিষ্ঠানে? এটা তো আরো আমি চাই যে আরো আমরা যেন সবাইকে মিলেই কাজ করতে পারি, গ্রামের প্রত্যেকটা মেয়েরাই যেন একটা সুযোগ পায়। তা এখানটায় আমাদের একটা মিল রাখতে হবে যে ওদের কি ট্যালেন্ট আছে আর আমরা কি পিক আপ করতে পারবো, যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে চলবে। তা এইখানটায় হচ্ছে গিয়ে আমি বলবো যে ওদেরকে, মানে আমাদের বাংলাদেশের মেয়েরা কিন্তু এখন বেশ ট্যালেন্টেড, তারা এডুকেটেডও হয়েছে। সো এইসব মেয়েদেরকে কিভাবে আসলে আমাদের কোম্পানিতে বলেন বা অন্যান্য জব এরিয়াতে কিভাবে নেওয়া যায়, এটাই আসলে আমাদের লক্ষ্য হওয়া উচিত। আর আমরা যেরকম ক্রিয়েশনকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানটা একটা গ্লোবাল প্রেজেন্স থাকবে, না মানে গ্লোবাল প্রেজেন্স ডেফিনেটলি থাকবে, বাট অলসো লোকালি আমরা যদি একটা ট্রেনিং দেই স্পেশালি মেয়েদেরকে আরও স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, আরও শিক্ষা, হয়তো নার্সিং হতে পারে বা এরকম এরিয়াতে যদি আমরা একটা ট্রেনিং সেন্টার খুলতে পারি, এটা হচ্ছে কি আমাদের ফিউচারের স্বপ্ন। তাহলে হবে কি একটা, মানে আমাদের যে ইনইকুয়ালিটি হয়তো আমাদের রেসের ক্ষেত্রে, মানে বিভিন্ন যেই মাইনরিটি গ্রুপ আছে তাদের ভিতরে যে ইনইকুয়ালিটি, বা এই যে গ্রামে যারা থাকছে তাদের ভিতরে যে ইনইকুয়ালিটি, তাহলে আমার মনে হয় যে এইটা করলে বা এরকম একটা যদি সবাই উদ্যোগ নেয়, তাহলে ইনইকুয়ালিটিগুলো আমরা আসলে মিটাই দিতে পারবো, হয়তো কমপ্লিটলি না, বাট মিনিমাইজ করে নিয়ে আসতে পারবো অনেকটাই। আর তাহলে বাংলাদেশের ডেভেলপমেন্টটা আরও বেশি বড় হবে, আরও বেশি স্মুদার যাবে। যেহেতু আমরা এখন এমন একটা যুগের সাথে কম্পিটিশন যাচ্ছি যেখানটা এভরিথিং ইজ সো কম্পিটিটিভ, আর কম্পিটিশনে যদি টিকতে হয় তাহলে আমাদের স্কিলস, আমাদের এডুকেশন খুবই মাস্ট। সো এই দিকে আমরা চাচ্ছি যে ক্রিয়েশনটাকে যদি ওই দিকে আমরা নিয়ে যেতে পারি, তাহলে হয়তো ফিউচারে ওভাবেই আমরা আগাবো। মনু ভাই, এই যে মানে মেয়েদের উদ্যোক্তা হয়ে ওঠা বা ওভারঅল মানে এসএমইতে যারা কাজ করতে চায়, ছেলে বা মেয়ে যারাই হোক, নানান ধরনের চ্যালেঞ্জে পড়তে হয় তাদের, বিশেষ করে মানে টাকার মূলধনের যোগান নিয়ে তাদের একটা বড় ধরনের শঙ্কার মধ্যে থাকতে হয়। এই জায়গাটাতে কিভাবে কাজ করা যায়? একই সাথে আপনি যদি বলতেন যে এই যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদের জন্য আপনার সাজেশন কি একজন সফল উদ্যোক্তা হিসেবে? আমার সাজেশন হচ্ছে, অনেক ক্ষেত্রে উদ্যোক্তারা ফলোয়ার হিসেবে কাজ করে, যেটা একটা বড় ব্যারিয়ার। একজন উদ্যোক্তা যে সেক্টর বা সাবজেক্টকে পছন্দ করবে, আমি আপনাদের মাধ্যমে তাদেরকে বলবো যে প্রথমত সেই জায়গা থেকে একটা স্টাডি করা, যে ওই সেক্টরে বা ওই সাবজেক্টে কে কী করছে, তার লেভেলটা কী, সেই অ্যাসেসমেন্টটা খুব জরুরি প্রথমে বিনিয়োগ করার আগে। এবং তারপরে যদি সে ওই এক্সিস্টিং যেই প্ল্যাটফর্মে যেই সমস্ত অ্যাক্টরগুলো আছে বা যে সমস্ত উদ্যোক্তারা কাজ করছে যে সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে, সেই প্রোডাক্টগুলো থেকে সে যদি বেটার কিছু ইনোভেটিভ বা ক্রিয়েটিভ বা ডিজাইন বেসড প্রোডাক্ট যদি ডেভেলপ করতে পারে, আমি বিশ্বাস করি সে সহজেই অল্প পুঁজিতেই যে বিনিয়োগটা করবে সেই জায়গাতে সে সফল হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে উদ্যোক্তাদের এই জায়গাতে হচ্ছে একটা বড় ধরনের গ্যাপ আছে। হয়তো একটা আপনার সামনে এই কাপটা আছে, এর থেকে যদি আরেকজন উদ্যোক্তা আরও লো কোয়ালিটির কাপ বানায়, তাহলে কিন্তু সে মার্কেটে অ্যাক্সেস নিতে পারবে না। সুতরাং একজন যদি রেস্টুরেন্ট করে, সে যদি তার চেয়ে বেটার কিছু না করে, তাহলে কিন্তু তার রেস্টুরেন্ট অ্যাকসেপ্টেন্সটা পাবে না। এই জন্য হচ্ছে ট্রি প্ল্যান্টেশন করে, সে যদি ইনোভেটিভ কিছু গাছ তৈরি করে যেটা অন্যরা করছে না, সেখানে কিন্তু সে সফলতা পাবে। সুতরাং আমি বলবো যে একটু স্টাডি করা, মার্কেট যে চ্যালেঞ্জগুলো আছে সেটা মাথায় রেখে এই উদ্যোগটা নেওয়া, এবং সেই জায়গাতে যেটা আমি বলছিলাম যে সফল অসফলের প্রশ্নটা সেকেন্ডারি, আমি টোটাল বিজনেস প্ল্যানটা কীভাবে করব, এবং আমার যে রিসোর্স আছে, আমার যে স্ট্রেংথ আছে, এটাকে আমি কোন জায়গায় বিনিয়োগ করব, এই অ্যানালাইসিস করাটা হচ্ছে আমি বলবো যে খুব খুব জরুরি একটা বিষয়।
এবং এই কাজটা যারা দক্ষতার সাথে যত্ন সহকারে করতে পারবে, সফলতা না হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ আমি সহজভাবে এভাবে বলি যে কোনো কাজ মানে অনেক টাকা নিয়ে নামলেই হবে না, সেখানে টাকাটা প্ল্যান factor থাকতে না। হবে। টাকাটা আসলে ফ্যাক্টর না, এটা ওয়ান কাইন্ড অফ আর্ট আমার ভাষায়। যে একটা বিজনেস যখন আমি করব, অনেকগুলো ইস্যু নিয়ে হচ্ছে বিজনেসটা সফল হওয়ার সুযোগটা আছে, তার মধ্যে টাকাটা হচ্ছে একটা পার্ট। কিন্তু আমার জায়গা থেকে আমি যদি অ্যানালাইজ না হতে পারি, আমি যদি সেই বিষয়ে হচ্ছে আমার যে জ্ঞানের যে সীমাবদ্ধতা আছে সেটাকে আমি যদি বিকশিত করতে না পারি, আমি যদি উপর থেকে চিন্তা করতে পারি যে টোটাল বিজনেসের সিনেটা এই আর্টের মধ্যে আমার যেই ক্যাপাসিটি আছে, আমি কিভাবে বিনিয়োগ করলে আমি রেজাল্ট ভালো পাবো। এই জায়গাতে আমাদের দ্বিতীয় যে সমস্যাটা আমাদের উদ্যোক্তাদের মধ্যেই হঠাৎ করে মনে হচ্ছে পড়াশোনা শেষ করে বা একটু ম্যাচিউর হওয়ার পর সে চিন্তা করে, কিন্তু চিন্তাটা আসলে একটা প্রক্রিয়ার মধ্যে রাখা দরকার। যে দ্বিতীয় যে প্রস্তাবটা দিব উদ্যোক্তাদের কাছে, যে সে যেই কাজটা করতে চায় এই ব্যাপারে একটু ডিটেল যেই যারা অ্যাক্টর আছে প্রেজেন্ট মার্কেটে সেই সম্পর্কে যথেষ্ট জানার চেষ্টা করা, এবং এটা অন্তত 1-2 বছর রেখে তারপর যদি বিনিয়োগটা করে, আমি মনে করি সে রাইট ডিরেকশন বা রাইট ডিসিশনটা নিতে পারবে। মনে ভাই, একেবারে আমরা আলোচনা শেষের দিকে চলে এসেছি, আপনি সংক্ষেপে যদি একটু বলেন যে এরপরে আপনার লক্ষ্য কি, খুব সংক্ষেপে যদি বলেন। আমার লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশের এই যে গ্রামে বা ক্লাস্টারে যে ছোট ছোট উদ্যোক্তারা আছে, তারা অনেক ক্রিয়েটিভ কাজ করছে, কিন্তু এই সাপ্লাই চেইনে যে ইকোসিস্টেমটা ডেভেলপ হচ্ছে না। সুতরাং আমরা যারা কাজ করছি, যারা আমরা এক্সপোর্টে যাওয়ার সুযোগটা আছে, বা আমরা লোকাল মার্কেটে বড় প্লেয়ার যে কাজ করছে, এই যে সারা দেশে ছড়িয়ে ছিটে যে উদ্যোক্তারা আছে, তাদের পণ্যটাকে কিভাবে একটা ইউনিফর্ম লেভেলে যাতে বিকশিত করা যায় বা গ্রো করা যায়, এইটা হচ্ছে আমার ড্রিম। এবং সেই জায়গাতে যেটা আমার ওয়াইফ বলেছে, আমার হচ্ছে চ্যালেঞ্জ মনে হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ, রিসার্চ একটা বড় চ্যালেঞ্জ, এবং সেই জায়গাতে তাদেরকে যে এক্সিস্টিং যে স্কিল এবং টেকনোলজি আছে, এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং আমার একটা ড্রিম আছে যে এই সেক্টরের ডেভেলপমেন্টের জন্য একটা সেই ধরনের একটা ইনস্টিটিউট ডেভেলপ করা যায় কিনা। এটা আমার 2027 থেকে আমি চিন্তা করছি যে আমরা সবাই মিলে চেষ্টা করছি সেই জায়গাতে আমরা একটা রোল প্লে করতে পারি কিনা, যাতে এটাকে কেন্দ্র করে অনেকে এগিয়ে আসে। কারণ এই যে রাইট প্রোডাক্ট, ইনোভেটিভ প্রোডাক্ট এবং একটা ইউনিফর্ম লেভেলের প্রোডাক্ট তৈরি করার সক্ষমতা বাংলাদেশ উদ্যোক্তাদের যত বেশি হবে, আমাদের স্থানীয় বাজার এবং আন্তর্জাতিক বাজারের সম্ভাবনা তত বাড়বে, এবং এটাই বাংলাদেশের সম্ভাবনা। একজন সফল ব্যবসায়ী হিসেবে আপনার এই উদ্যোগ নিশ্চয়ই সফল হবে, এই প্রত্যাশা আমরা করি। আলোচনা শেষ করতে হচ্ছে, আমাদের আজকের আলোচনায় আর ঈদ আড্ডায় যুক্ত হওয়ার জন্য আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপন ফ্যামিলি মার্ট ঈদ আড্ডায় আজকের আয়োজনে আমাদের সাথে ছিলেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক এবং রপ্তানি প্রতিষ্ঠানের সমিতির সভাপতি জনাব রাশেদুল করিম মুন্না, ছিলেন ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের পরিচালক রুবাইয়া ফারহানা এবং তাদের সন্তান। এরই সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের ঈদ আড্ডা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।